আসসালামু আলাইকুম। নর্থ পয়েন্ট এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত। আমি আজ নবম ও দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে ক্লাস নেব। আমরা গত ক্লাসে তৃতীয় অধ্যায় অর্থাৎ সময়মূল্য এর আলোচনা শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করব চতুর্থ অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা এই অধ্যায়ের উপর ক্লাস। ঝুঁকি ও অনিশ্চয়তা এর উপর তোমাদের অঙ্ক আছে একটা, অর্থাৎ আদর্শ বিচ্যুতি নির্ণয়। তার আগে কিছু থিওরি অর্থাৎ ক খ অথবা গ প্রশ্নের উপযোগী কিছু থিওরি জেনে রাখতে হবে। আমরা তার আলোকে কিছু প্রশ্ন বা কিছু বিষয় আজকে আলোচনা করব। প্রথমে আসি, আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, অনিশ্চয়তা ও ঝুঁকি কি, এদের পার্থক্যটা কোথায়, ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি, সুদের হারের ঝুঁকি, তারল্য ঝুঁকি কি, এগুলি খ নম্বর অথবা ক নম্বরে আসতে পারে। আর একটা আলোচনা করবো ঝুঁকি ও অনিশ্চয়তা পরিমাপ অর্থাৎ আদর্শ বিচ্যুতি নির্ণয় পদ্ধতি, কিভাবে আদর্শ বিচ্যুতি নির্ণয় করা হবে। প্রথমে আসি, অনিশ্চয়তা কি। অনিশ্চয়তা হলো ভবিষ্যতে খারাপ কিছু হতে পারে, ভবিষ্যতে আমার লস হতে পারে, ভবিষ্যতে আমি এটা করতে পারি, ভবিষ্যতে এটা আমার হতে পারে, ভবিষ্যতে আমি জিপিএ পেতে পারি, এই ধরনের ভবিষ্যতে আমার রুল 1 হতে পারে। এটা হলো কি অনিশ্চয়তা। এটা হতে পারে অথবা নাও হতে পারে, এটা হওয়ার সম্ভাবনা আছে অথবা না হওয়ারও সম্ভাবনা আছে। এটা হলো কি অনিশ্চয়তা। ভবিষ্যতে কি হবে এটা আমরা কেউ আগে থেকে বলতে পারি না, আর এটা হলো কি অনিশ্চয়তা। আর এই অনিশ্চয়তা আর ঝুঁকি পারস্পরিক সম্পর্ক বিদ্যমান। শুধু ডিফারেন্সটা হলো এই জায়গায়, অনিশ্চয়তার একটা অংশকে আমরা কি বলি, ঝুঁকি বলি। অর্থাৎ অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায়, যে অংশটুকু বিভিন্ন ধরনের কলা কৌশলের মাধ্যমে পরিহার করা যায় অথবা কমিয়ে আনা যায়, ওটা হলো কি ঝুঁকি। যদি আমরা একটু উদাহরণ দিয়ে বলি, যে করোনাকালীন সময় আমাদের শিক্ষার্থীদের একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেছে এবং ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। কারণ স্কুল বন্ধ থাকার কারণে আমরা এখন স্কুলে নিয়মিত যেতে পারি না, এতে করে আমাদের পড়ালেখার সমস্যার সৃষ্টি হতেছে। এই সমস্যা থেকে সমাধান করার উপায় আমাদের জানা আছে। আমরা অনলাইনে ক্লাস শুরু করেছি, আমরা বাসায় বেশি বেশি করে পড়াশোনা করব। এভাবেই আমাদের কি যে অনিশ্চয়তা আছে এটা আমরা কেটে উঠতে পারবো। অর্থাৎ আমরা যারা নবম শ্রেণীতে আছি তারা নবম শ্রেণীর পড়াশোনা শেষ করতে পারবো, দশম শ্রেণীতে যারা আছি তারা দশম শ্রেণীর পড়াশোনা শেষ করে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবো। এটা কি আমাদের ইচ্ছার উপর নির্ভর করে, আমাদের কলা কৌশলের উপর নির্ভর করে। অর্থাৎ আমাদের ইচ্ছা এবং কলা কৌশলের মাধ্যমেই আমরা কি করতে পারবো, এই অনিশ্চয়তাটা কাটতে পারবো। কিন্তু যদি বলা হয় ভূমিকম্প আসবে বা ভূমিকম্প হবে, এতে আমাদের কোনো হাত নাই। এই অনিশ্চয়তা থেকে বাঁচার কোনো উপায় আমাদের জানা নেই এবং এই ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো কোনোভাবেই সম্ভব না। ভূমিকম্প হলে দালানের ক্ষতি হবে, এই ক্ষতি কমানোর কোনো সম্ভাবনা নেই, কমানোর সম্ভাবনা নেই। জলোচ্ছ্বাস হবে, আগামীকাল জলোচ্ছ্বাস হবে, এই জলোচ্ছ্বাসে আমাদের বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে, এই জলোচ্ছ্বাস কমানোর কোনো সুযোগ নেই। এটা প্রকৃতি প্রদত্ত, এটা হলো কি অনিশ্চয়তা। এটা কোনোভাবেই আমরা কোনো কলা কৌশল ব্যবহার করে এই জলোচ্ছ্বাসকে ফিরিয়ে দিতে পারবো না। তাহলে এটা হলো কি অনিশ্চয়তা। আর যে অনিশ্চয়তাটা আমরা বিভিন্ন ধরনের কলা কৌশল করে কি কমিয়ে আনতে পারি, অর্থাৎ খারাপ দিকটা কমিয়ে আনতে পারি, ভালো দিকটা বাড়িয়ে নিতে পারি, অথবা যে অনিশ্চয়তাটা ঝুঁকির পরিমাণ পরিমাপ করা যায় সেটা হলো কি ঝুঁকি। যে অংশটুকু পরিমাপ করা যায় ওই অংশটুকু কি ঝুঁকি। একজন ম্যানেজারের মৃত্যু হবে, এটা স্বাভাবিক, সবার মৃত্যু হবে, এটা সবাই জানে। এটা একটা অনিশ্চয়তা, কবে মৃত্যু হবে কেউ জানে না। এটা কোনো কলা কৌশল দিয়ে অথবা কোনোভাবে পরিমাপ করার সুযোগ নেই। সুতরাং এটা শুধু অনিশ্চয়তা, এটা কোনো ঝুঁকি না। আর যদি বলি একজন অ্যাকাউন্টেন্ট তার হিসাব নিকাশে ভুল করে অর্থ আত্মসাৎ করতে পারে, এটা হলো কি অনিশ্চয়তা, করতে পারে। কিন্তু এটা যদি আমরা কলা কৌশল প্রয়োগ করে এই অনিশ্চয়তাটা হ্রাস করতে পারি, অথবা তিনি যদি কোনো ধরনের খারাপ কিছু করে থাকেন, অর্থাৎ
অর্থ আত্মসাৎ করে থাকেন সেটা পরিমাপ করতে পারেন। তাহলে ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে মূল পার্থক্য হলো ঝুঁকি পরিমাপ করা যায় বিভিন্ন ধরনের কলা কৌশলের মাধ্যমে, এটাকে হ্রাস করা যায়, কিন্তু অনিশ্চয়তাটা পরিমাপ করা যায় না, বিভিন্ন ধরনের কলা কৌশল হ্রাস করা যায়, কলা কৌশল প্রয়োগের মাধ্যমে হ্রাস করা যায়। তাহলে অনিশ্চয়তার একটা অংশ হলো ঝুঁকি। অনিশ্চয়তার একটা অংশ ঝুঁকি, কোন অংশটুকু? যে অংশটুকু পরিমাপ করা যায়, যে অংশটুকু কলা কৌশল প্রয়োগের মাধ্যমে আমরা হ্রাস করতে পারি, ওই অংশটুকু আমরা কি বলবো? ঝুঁকি বলবো। বুঝতে পারছি? আশা করি সবাই বুঝতে পারছেন। এবার আমরা আলোচনা করব ব্যবসায়িক ঝুঁকি। ব্যবসা পরিচালনা সংক্রান্ত যে খরচ, এই খরচ পরিশোধের সক্ষমতা থেকে ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক পরিচালনা খরচ কি? যেমন আমরা যদি বলি ব্যবসা প্রতিষ্ঠানের দোকান ভাড়া বা অফিস ভাড়া, কর্মচারীর বেতন, যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান হয় কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি, কারখানার ভাড়া, কারখানার বিদ্যুৎ খরচ, এই যে দৈনন্দিন কাজ পরিচালনার যে খরচগুলি, এটাকে বলা হয় পরিচালন ব্যয়। আর এই ব্যয়ের পরিশোধের অক্ষমতা, অর্থাৎ এই ব্যয় পরিশোধের অক্ষমতা থেকে সৃষ্টি হয় কি? ব্যবসায়িক ঝুঁকি। যদি এটা পরিশোধ করতে না পারে সেখানে যে ঝুঁকি সৃষ্টি হয় এটাকে বলা হয় ব্যবসায়িক ঝুঁকি। আর দ্বিতীয় নাম্বার আসে আর্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকি হলো তুমি কোন জায়গা থেকে অর্থ সংস্থান করছো, অর্থায়ন করছো, এই অর্থায়ন তুমি যথাসময়ে পরিশোধের সক্ষম যদি না করতে পারো, এখান থেকে যে ঝুঁকিটা সৃষ্টি হয় এটাকে বলা হয় আর্থিক ঝুঁকি। যদি বলি আমি কোনো ব্যক্তির কাছ থেকে বা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে আমি সুদের বিনিময়ে টাকা নিয়েছি, ঋণ নিয়েছি, তাহলে এই সুদের হার, সুদ দেওয়া লাগবে, আবার সাথে সাথে তার টাকাটাও পরিশোধ করা লাগবে। এই যে টাকা পরিশোধ যদি করতে না পারি, সেখান থেকে যে ঝুঁকি সৃষ্টি হবে তাকে বলা হয় আর্থিক ঝুঁকি। অর্থাৎ অর্থ পরিশোধ সংক্রান্ত থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় সেটাকে কি বলা হয়? আর্থিক ঝুঁকি। তারপর আসি সুদের হারের ঝুঁকি। আমরা জানি সুদের হার কোনো সময় বাড়ে, কোনো সময় কমে। দেশের অর্থনীতি প্রবৃত্তির উপর ভিত্তি করে সুদের হার বাড়ে কমে। তো সুদের হার বাড়লে আমরা যারা বিনিয়োগ করি বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি থেকে, যেখানে আমরা নির্দিষ্ট হারে সুদ পাবো আশা করি বিনিয়োগ করি, এই বিনিয়োগকারীদের মধ্যে কি হয়? একটা ঝুঁকির সৃষ্টি হয়। সুদের হার বাড়লে তাদের এই বিনিয়োগের যে টাকা তার বাজার মূল্য হ্রাস পায়, এবং সুদের হার কমলে এই বিনিয়োগকৃত বন্ড বা ডিবেঞ্চারের বাজার মূল্য বৃদ্ধি পায়। তাহলে সুদের হার বাড়া কমার সাথে বিনিয়োগকারীর বিনিয়োগকৃত অর্থের বাড়ে অথবা কমে। আর এখান থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে বলা হয় কি? সুদের হারের ঝুঁকি। অর্থাৎ সুদের হার বাড়লে বন্ড এবং ডিবেঞ্চারের মূল্য হ্রাস পায়, আর সুদের হার কমলে বন্ড এবং ডিবেঞ্চারের মূল্য বৃদ্ধি পায়, বাজার মূল্য বৃদ্ধি পায়। আর এই বাজার মূল্য বৃদ্ধি এবং হ্রাস নির্ভর করে কিসের উপর? সুদের হারের উপর। আর এটাকে বলা হয় কি? সুদের হারের ঝুঁকি। তারল্য ঝুঁকি। এবার আসি আমি তারল্য ঝুঁকি। তারল্য ঝুঁকি কি? আমরা বিভিন্ন জায়গায় অর্থ বিনিয়োগ করে থাকি, যেমন শেয়ার ক্রয় করতে পারি, বন্ড ক্রয় করতে পারি, ডিবেঞ্চার ক্রয় করতে পারি, অথবা কোনো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি। সব জায়গায় আমরা মুনাফার আশায় যেখানে টাকা বিনিয়োগ করবো, এটা হলো কি? বিনিয়োগ। মুনাফার আশায় টাকা কাটানো হলো কি? বিনিয়োগ। এই বিনিয়োগকৃত টাকা নগদায়ন অর্থাৎ নগদ অর্থে রূপান্তরের থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বলা হয় তারল্য ঝুঁকি। যেমন শেয়ার ক্রয় করছি, শেয়ার বাজারে যে কোনো মূল্যে বিক্রি করতে পারবো, তাহলে এটা নগদ অর্থে সহজে রূপান্তর করতে পারবো। ডিপিএস করছি আমি, ডিপিএস আমি যে কোনো সময় ভাঙতে পারবো, তাহলে এটা নগদ অর্থে রূপান্তর করতে পারবো। বন্ড ক্রয় করছি, বন্ড আমি শেয়ার বাজারে বিক্রি করতে পারবো, নগদ অর্থে রূপান্তর করতে পারবো। কিন্তু আমি যদি এক মালিকানা বা অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করি, সেই সম্পদের টাকা আমি যখন ইচ্ছা তখন নগদে রূপান্তর করতে পারবো না। আর এই নগদ অর্থে রূপান্তর থেকে যে ঝুঁকির সৃষ্টি হয়, আমার এই মুহূর্তে টাকা দরকার, আমার একটা এখানে বিক্রি করতে হবে, কিন্তু আমার এখন বিক্রি করতে পারতেছি না, এখান থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বলা হয় তারল্য ঝুঁকি। আশা করি তোমরা সবাই ব্যবসায়িক ঝুঁকি
আর্থিক ঝুঁকি, সুদের হারের ঝুঁকি এবং তার ঝুঁকি কি বুঝতে পারছো। এবার আমরা আলোচনা ঝুঁকি ও অনিশ্চয়তার পরিমাণ। ঝুঁকি ও অনিশ্চয়তা, আর ঝুঁকি এবং অনিশ্চয়তা কতটুকু, কোন প্রকল্পে কতটুকু ঝুঁকি আছে, এটা পরিমাপ করার বিভিন্ন পদ্ধতি আছে। আমরা এই অধ্যায়ে ক্লাস 9 এবং 10 এর জন্য একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব, সেটা হলো আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি নির্ণয়ের সূত্র হলো রুট ওভার সামেশন অফ আয় হার বিয়োগ গড় হার এর বর্গ n বিয়োগ 1। এখানে n বলতে বছরের সংখ্যাকে বুঝিয়েছে। n হলো বছরের সংখ্যা, এটাকে বলা হয় সাম অফ, সুন্দর করে বলে সামেশন অফ, অর্থাৎ যোগ, সমষ্টি, যোগফল বা সমষ্টি। কিসের যোগফল বা সমষ্টি? আয় হার থেকে গড় হার বাদ দেওয়ার পর যে বর্গ হবে ওই বর্গের সমষ্টি। এটাকে n বিয়োগ 1 দিয়ে ভাগ করলে যা হবে তার বর্গমূল হবে কি? আদর্শ বিচ্যুতি। এই আদর্শ বিচ্যুতি হলো কি ঝুঁকি পরিমাপের একটা পদ্ধতি। যে প্রকল্পের আদর্শ বিচ্যুতি বেশি সেটি গ্রহণ করব না, যে প্রকল্পের আদর্শ বিচ্যুতি কম সেটি গ্রহণ করব। এখন ধরে নিই প্রকল্প আছে আমার একটা, তাহলে আমি এটা কি গ্রহণ করব নাকি বর্জন করব? সেক্ষেত্রে আমি যদি অন্য কোনো উৎস থেকে সুদের বিনিময়ে টাকা গ্রহণ করি, ওই সুদের হারের ঝুঁকির সাথে এই ঝুঁকি তুলনা করে আমি বলতে পারবো যে এটা গ্রহণ করব নাকি বর্জন করব। আচ্ছা, আমরা এখন আসি আদর্শ বিচ্যুতি কিভাবে নির্ণয় করব। তোমাদের বইয়ের 44 পৃষ্ঠার নিচে দেখো সূত্রটা দেওয়া আছে। আদর্শ বিচ্যুতি সমান রুট ওভার সামেশন অফ আয় হার বিয়োগ গড় হার এর বর্গ ভাগ n বিয়োগ 1। এখন একটা উদাহরণ দেওয়া আছে, সবাই লক্ষ্য করো। 45 পৃষ্ঠায় প্রথম উদাহরণ দেওয়া আছে। একটি প্রকল্পে 2007 থেকে 2011 সাল পর্যন্ত 5 বছরের আয় দেওয়া আছে। আমরা এই আয় ঝুঁকি ও গণনা করব। এখানে আমাদের 4টা কলাম, বছর, আয়, গড় থেকে ব্যবধান, ব্যবধানের বর্গ। এই 4 কলামে আমরা একটা অঙ্ক করব। তারপরে যোগফল কত পার্সেন্ট, এত পার্সেন্ট, নিচে হলো গড় আয় অর্থাৎ 5 দিয়ে 65% কে ভাগ করছে 13 হয়েছে। গড় থেকে ব্যবধান অর্থাৎ একটা থেকে আরেকটা বিয়োগ গড় আয় থেকে, অর্থাৎ আয় থেকে গড়ের ব্যবধান, ব্যবধান করার পর যেটা হয়েছে ওই ব্যবধানের বর্গ লাস্ট কলামে লিখছি, তারপরে যোগ করলে হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা তোমরা নিজেরা দেখে করতে পারবে। আমরা এখন কাজ, নিচে একটা কাজ দেওয়া আছে, দেখো এটা দেওয়া আছে 10 বছরের, সম্ভবত বিগত 10 বছরের একজন বিনিয়োগকারী বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়ের হার যথাক্রমে 10%, প্রথম বছর 10%, তারপরে 20%, এরকম ভাবে হয়েছে। এখন আদর্শ বিচ্যুতি নির্ণয় করবো আমরা এখান থেকে। তো আমরা শুরু করি। প্রথমে আমরা ঘর করে নেব। আমাদের ঘর করা মোটামুটি শেষ। আমরা 45 পৃষ্ঠার কাজটা করবো। লক্ষ্য করো, আদর্শ বিচ্যুতি নির্ণয়। আমরা প্রথমে বছরের কথা, আয় পার্সেন্টেজ আকারে, ব্যবধান আয় থেকে গড়, অর্থাৎ ব্যবধান কিসের ব্যবধান? আয় থেকে গড় বিয়োগ করব, আর ব্যবধান বর্গ, ব্যবধানের বর্গ বের করব। প্রথমে আসি, প্রথম বছরে আয় বলছে কত? 10, দ্বিতীয় বছরে 20, তৃতীয় বছরে -5, তাহলে 10, 20, -5, 15, 35, 10, তৃতীয় 15, 35, 10, 25, 30, 12, 0, 25, 30, 12, 0। এবার লক্ষ্য করো, সবগুলো যোগ করলে কত হয়? 10 এর 20 30, 30 এর হলো 50, 80, 90, 100, 90 এর 120, 145, আর 145 এর মানে কত হয়? 157। সেখান থেকে আমরা 5 বাদ দিলে 152। তাহলে আয়ের যোগফল কি লিখবো? যোগফল, আয়ের যোগফল কত হয়েছে? 152। এবার এই আয়ের যোগফল যেটা বের করলাম 152, এটা কি বের করব? গড় বের করব। গড় আয়
লট আই কে বের করব 152 ভাগ কয় বছর 10 বছর তাহলে কত আসে 15.2 15.2 তাহলে আমরা একটু ক্যালকুলেটর যোগ করে দেখি যোগফলটা সঠিক আছে কিনা হ্যাঁ সঠিক আছে তাহলে 152 ভাগ 10 10 দিয়ে ভাগ করলে হয় 15.2 এবার আমরা এই 10 থেকে এই যে আয় বিয়োগ গড় আয় কত 10 বিয়োগ 15.2 বিয়োগ করে কত হয় এখানে লিখব 10 বিয়োগ 15.2 ঠিক এরকম ভাবে 20 বিয়োগ 15.2 অর্থাৎ প্রত্যেকটা আয় থেকে গড় বাদ দিই -5 বিয়োগ -15.2 সমান তারপরে 15 বিয়োগ 15.2 তারপরে 35 বিয়োগ 15.2 10 বিয়োগ 15.2 একরকম ভাবে 25 বিয়োগ 15.2 30 বিয়োগ 15.2 12 বিয়োগ 15.2 0 বিয়োগ 15.2 আচ্ছা আমরা বিয়োগ করলে 10 থেকে 15.2 বাদ দিলে থাকবে বিয়োগ 5.2 20 থেকে 15.2 বাদ দিলে থাকবে 4.8 -5 তাহলে -20.2 15.2 বাদ দিলে -0.2 এটা বিয়োগ করলে থাকে 15 বাদ দিলে 20 তার বাদ দিলে থাকে 19.8 তারপরে 10 থেকে 15.2 বাদ দিলে থাকে -5.2 25 থেকে 15.2 বাদ দিলে থাকে 9.8 30 থেকে 15.2 বাদ দিলে থাকে 14.8 12 থেকে 15.2 বাদ দিলে থাকে বিয়োগ 3.2 0 থেকে 15.2 বাদ দিলে বিয়োগ 15.2 আমরা বিয়োগ করলে বের করলাম এবার কি করব বর্গ প্রত্যেকটা অর্থাৎ 5.2 স্কয়ার করে আমরা এই পাশে বসাবো অথবা আমরা 5.2 গুণ 5.2 এভাবে গুণ করে করে এখানে বসাবো ঠিক আছে আমরা তাহলে গুণ করে নেই গুণ করে তারপর আমরা বসিয়ে দেব মনোযোগ দাও আমরা বিয়োগ করে ফেলছি বিয়োগ করার পর এটা বর্গ করে ফেলছি 5.2 এখানে যদি বিয়োগ চিহ্ন থাকে দুইটা বিয়োগ গুণ করার পর অর্থাৎ মাইনাস গুণ মাইনাস যদি হয় তাহলে কি হয়ে যায় প্লাস হয়ে যায় সুতরাং এখানে মাইনাস কোনো ফ্যাক্টর না আমরা শুধু বর্গ করলে হয়ে যাবে 5.2 স্কয়ার দিলে হয় 27.04 একরকম ভাবে 4.8 গুণ 4.8 দিলে হয় 23.04 সবগুলি গুণ করার পর অথবা বর্গ করার পর এই হলো যোগ সবগুলি আসলো আর এখানে আমরা কি করলাম যোগ করলাম এটা হলো ব্যবধান বর্গের যোগফল এর নাম কি ব্যবধান বর্গের যোগফল ব্যবধান বর্গের যোগফল বা সমষ্টি আর এটা হলো ব্যবধান বর্গের গড় ব্যবধান বর্গের গড় তো গড় কত হবে 159.2878 এবার আমরা আদর্শ বিচ্যুতি বের করব আদর্শ বিচ্যুতি নির্ণয় আমরা যে সূত্রটা শিখছিলাম সেটা কি ছিল আদর্শ বিচ্যুতি নির্ণয়ের একটা সূত্র শিখছিলাম প্রথমে কি ছিল √i বিয়োগ গড় হোল স্কয়ার এখানে কি সামেশন n বিয়োগ 1 লক্ষ্য করো এখানে আমাদের এই সম্পূর্ণ কাজটা হয়ে গেছে যে i বিয়োগ গড়ের বর্গ এলো i বিয়োগ গড় এটার বর্গ স্কয়ার হলো এই পাশেরটা আর সামেশন মানে যোগফল আর যোগফল হলো এটা আবার ভাগ করতে বলছে n বিয়োগ 1 অর্থাৎ বছর সংখ্যা হলো 10 10 থেকে 1 বাদ দিলে 9 10 বিয়োগ 1 অর্থাৎ 9 দিয়ে ভাগ করলে এটা হয় অর্থাৎ টোটাল এই যে রুট ছাড়া যে কাজটুকু সবটুকু এখানে করা হয়ে গেছে তোমরা ইচ্ছা করলে যে আমি এখানে রুটের এগুলি করব না আমি আলাদা করব তাহলে তোমরা এখানে শেষ করতে পারো এটা নিয়ে পরে কাজ করতে পারো না আমরা এইভাবে করলে হয় কি জিনিসটা একবার সহজ হয়ে যায় তো আদর্শ বিচ্যুতি এখন বের করব আদর্শ বিচ্যুতি সমান রুট 159.2878 বর্গমূল করলে কত হয় 12 দশমিক বর্গমূল করলে 12.64
6209 অর্থাৎ 12 আমরা কত পার্সেন্ট লিখতে পারি 12.62%। তাহলে আমাদের আদর্শ বিচ্যুতি বা ঝুঁকির পরিমাণ বেড়ে গেল কত 12.62%। ঠিক এইরকমই এই অধ্যায়ের অঙ্ক এইরকমই, তার বিকল্প অন্য কোনো সিস্টেম নাই, কোনো পদ্ধতি নাই, কোনো ধরন নাই, সব এইরকমই। যদি অঙ্ক আসে এই অধ্যায় থেকে ঠিক একই রকম ভাবে করব, অন্য কোনো নিয়ম নাই, অন্য কোনো ধরনের অঙ্ক নাই। এই অধ্যায়ে শুধু অঙ্ক থাকলে এটাই আছে। যেহেতু আমরা আলোচনা করছিলাম আদর্শ বিচ্যুতি অধ্যায়ে ঝুঁকি অনিশ্চয়তা কি, ঝুঁকি অনিশ্চয়তার পার্থক্য, ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি, সুদের হারের ঝুঁকি এবং তারল্য ঝুঁকি, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং ঝুঁকি নিজের পদ্ধতি আদর্শ বিচ্যুতি সম্পর্কে একটা আলোচনা করছি এবং একটা অঙ্ক করে দিয়েছি। আশা করি এই অধ্যায়ের মধ্যে আর অন্য কোনো সমস্যা থাকার কথা না, যেহেতু এখানে অঙ্ক শুধু একটাই আছে আর কিছু থিওরিটিক্যাল প্রশ্ন আছে যেগুলো পড়ে নিব ভালো করে। তো আজকে এই পর্যন্তই, আমরা এখন প্রায় হোমওয়ার্কগুলি দিয়ে দিই। বাড়ির কাজ হলো চতুর্থ অধ্যায় সৃজনশীল 1 ও 2 নং। এই 1 ও 2 নং এসডব্লিউ করে তোমাদের এসডব্লিউ খাতায় লিখে বুধবার 12টা থেকে 1টা এর মধ্যে স্কুলে এসে জমা দিয়ে যাবে। তুমি না পারলে তোমার গার্ডিয়ান এসে জমা দিয়ে যাবে। তুমি কি করছো আমরা দেখবো, কোনো সমস্যা বা কোনো ভুল হলে সেখানে সাইন করে দিব, সেখানে কিভাবে ভুলটা সংশোধন করে দিব। তোমরা এগুলো অবশ্যই হোমওয়ার্ক জমা দেবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।